সৌদি আরবে রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদের পদ্ধতিগতভাবে নিপীড়ন করা হচ্ছে, কারাবাস, নির্যাতন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত। 24 অক্টোবর 2017, রিয়াদের রিচ কার্লটন হোটেল। সেদিন সন্ধ্যায় হোটেলটি ভরা ছিল সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী মানুষদের সাথে। রাজকুমার, বিলিয়নিয়ার ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা। তারা মনে করেছিলেন ডাকা হয়েছে একটি বৈঠকের জন্য, কিন্তু রাতের আধারে দরজায় কড়া নাড়ল সৌদি আরবের বিশেষ বাহিনী। হোটেলের প্রতিটি কক্ষ পরিণত হলো একটি কারা কক্ষে। 300-রও বেশি মানুষকে আটক করা হলো। কোনো আদালত নেই, কোনো অভিযোগপত্র নেই, কোনো আইনজীবী নেই, শুধু একজন মানুষের আদেশে। তার বয়স তখন মাত্র 32। তার নাম মোহাম্মদ বিন সালমান, যাকে পুরো পৃথিবী চেনে এমবিএস নামে। এবং সেদিন রাতে সৌদি আরবের ইতিহাস বদলে গেল, পৃথিবীর ইতিহাসও। কারণ এই একজন মানুষ আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রশ্ন: সংস্কার নাকি স্বৈরাচারী, আধুনিকায়নের স্থপতি নাকি রক্তের রাজনীতির নায়ক? আজ আমরা সেই উত্তর খুঁজব তথ্যে, সংখ্যায় এবং বাস্তব ঘটনায়। আপনি দেখছেন দ্য টাইম রাক্টর। শুরু করা যাক শুরু থেকে। 31 আগস্ট 1985, সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নিলেন একজন শিশু। নাম মোহাম্মদ বিন সালমান আল সৌদ। তার বাবা ছিলেন তখনকার রিয়াদের গভর্নর সালমান বিন আব্দুল আজিজ। তার মা ফাহাদা বিন ফালাও আল তিল্লাইন। রাজপরিবারের হাজার হাজার সদস্যের মধ্যে মোহাম্মদ বিন ছিলেন অনেকের একজন। গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বিদেশে পড়াশোনা করেননি। সৌদি আরবের কিং সৌদি বিশ্ববিদ্যালয় থেকে আইনি ডিগ্রি নিয়েছিলেন। দ্বিতীয় স্থানে পাশ করেছেন। 2009 সালে বাবার উপদেষ্টা হলেন। তারপর থেকে রাজনীতির কেন্দ্রে একটু একটু করে এগিয়ে এলেন। 2015 সালের সবকিছু বদলে গেল। জানুয়ারি 2015-এ রাজা আব্দুল্লাহ মারা গেলেন। এমবিএস এর বাবা সালমান হলেন রাজা এবং মোহাম্মদ মাত্র 30 বছর বয়সে হলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং ডেপুটি ক্রাউন প্রিন্স। কিন্তু এমবিএস এর সামনে ছিলেন আরেকজন, মোহাম্মদ বিন নায়েক, অভিজ্ঞ, আন্তর্জাতিক গোয়েন্দা মহলে শ্রদ্ধেয়, স্বাভাবিক উত্তরাধিকার। জুন 2017-এ সব উল্টে গেল। রাজা সালমান এক রাতের মধ্যে বিন নায়েককে সরিয়ে মোহাম্মদকে ক্রাউন প্রিন্স ঘোষণা করলেন, মাত্র 31 বছর বয়সে। সৌদি আরবের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি এবং বাস্তবে প্রথম। কারণ বৃদ্ধ রাজা সালমান ক্রমশ অসুস্থ, এমবিএসই চালাচ্ছেন সব। ক্রাউন প্রিন্স হওয়ার মাত্র 5 মাস পরেই 4 নভেম্বর 2017, মোহাম্মদ বিন সালমান তার জীবনের সবচেয়ে সাহসী অথবা ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন। রিয়াদের রিচ কার্লটন হোটেলে গ্রেপ্তার করা হলো 300-রও বেশি সৌদি রাজকুমার, ধনকুবের ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাকে। মুখোশ ছিল দুর্নীতি বিরোধী অভিযান, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছিলেন প্রিন্স আলওয়ালিন বিন তালাল, বিশ্বের অন্যতম ধনী মানুষ। ছিলেন বহু শীর্ষ জেনারেল এবং মন্ত্রী, এমন অনেকজন যারা কখনো এমবিএস এর ক্ষমতার উচ্চবিলাসকে সমর্থন করেননি। আটকদের কাছ থেকে জব্দ করা হলো সম্পদ। আলোচনার মাধ্যমে কেউ কেউ মুক্তি পেলেন, বিনিময়ে ছেড়ে দিলেন বিলিয়ন বিলিয়ন ডলার। মোট আদায় হলো আনুমানিক $100 বিলিয়ন। একটি বিশ্লেষণ বলেছেন, এটা দুর্নীতির বিরোধী অভিযান ছিল না, এটা ছিল ক্ষমতা একত্রীকরণ, বিশুদ্ধ এবং সরল। এবং সেই একই বাহিনী যারা রিচ কার্লটন পাহারা দিয়েছিলেন, তাদের কেউ কেউ পরের বছর ইস্তাম্বুলে গিয়েছিলেন অন্য একটি মিশনে। জামাল খাশোগি, যে হত্যা পৃথিবীকে কাঁপিয়ে দিল। 2 অক্টোবর 2018, ইস্তাম্বুল। সৌদি কনসুলেটে ঢুকলেন একজন মানুষ, নাম জামাল খাশোগি। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট, সাবেক সৌদি রাজপরিবারের উপদেষ্টা। তিনি গিয়েছিলেন একটি নথির জন্য, আসন্ন বিবাহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। তিনি আর বেরিয়ে আসেননি। তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছিল কনসুলেটের ভেতরে একটি 15 সদস্যের সৌদি দল অপেক্ষা করছিল। তাদের সাথে ছিল করাত এবং অন্য সরঞ্জাম। খশোগিকে গলা টিপে হত্যা করা হয়েছিল। তার দেহ টুকরো টুকরো করা হয়েছিল। তার দেহের অবশিষ্ট আজও পাওয়া যায়নি। তুরস্কের গোয়েন্দারা কনসুলেটে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন খশোগির শেষ মুহূর্তের শব্দ রেকর্ড হয়েছিল। তার শেষ কথা ছিল, আমি শ্বাস নিতে পারছি না। সিআইএ পরে সিদ্ধান্তে আসে মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে এই হত্যার নির্দেশ দিয়েছিলেন। জাতিসংঘের বিশেষ তদন্তকারী বললেন, এটা একটি পূর্ব পরিকল্পিত, বিচার বহির্ভূত হত্যা এবং সৌদি আরব এর জন্য দায়ী। সৌদি আরব প্রথমে সব অস্বীকার করল,
তারপর বলল এটা দুর্বৃত্তদের কাজ। তারপর বলল একটি ভুল অভিযান। এমবিএস একটি সাক্ষাতে বললেন এটা তার দেখাই ঘটেছে। তিনি ব্যক্তিগতভাবে নির্দেশ দেননি। পৃথিবী বিশ্বাস করল না। কিন্তু শাস্তি? আমেরিকা ১৭ জন সৌদিকে নিষেধাজ্ঞা দিল, এমবিএসকে নয়। ট্রাম্প বললেন আমেরিকার স্বার্থে সৌদি আরবকে পাশে রাখা দরকার এবং এমবিএস চলতে থাকলেন অটুট। ইয়েমেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়। এমবিএস এর সবচেয়ে বিধ্বংসী সিদ্ধান্ত ইয়েমেনের যুদ্ধ। মার্চ ২০১৫ এমবিএস প্রতিরক্ষামন্ত্রী হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরেই সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলা শুরু করলো। লক্ষ্য ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সরিয়ে ইয়েমেনের বৈধ সরকার পুনরুদ্ধার করা। এমবিএস বলেছিলেন কয়েক সপ্তাহের অভিযান। ১০ বছর পরেও যুদ্ধ চলছে। পরিণাম কি? ইয়েমেনে মারা গেছে আনুমানিক ১,৫০,০০০ থেকে ৩,৭৭,০০০ মানুষ। ১,৪০,০০,০০০ মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছেছিল। পৃথিবীর অন্যতম ভয়াবহ কলেরা মহামারী হয়েছে। লক্ষ লক্ষ শিশু অপুষ্টিতে ভুগেছে। ইউএন বলেছে এটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি এবং এই যুদ্ধের স্থপতি এমবিএস। তিনি একবার বলেছিলেন এটা আমার যুদ্ধ, আমি চাই মধ্যপ্রাচ্যে এগিয়ে যাক। কিন্তু কোন পথে এগিয়ে গেল? ভিশন ২০৩০ স্বপ্নের শহর এবং বাস্তবের মাটি। কিন্তু শুধু অন্ধকার নেই, এমবিএস এর একটি উজ্জ্বল দিকও আছে। এপ্রিল ২০১৬-এ তিনি ঘোষণা করলেন ভিশন 2030। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে তেলের উপর নির্ভরতা কমানো, বেসরকারি খাত বাড়ানো, পর্যটন শিল্প গড়া, বেকারত্ব কমানো। এর আওতায় এলো নিয়ম $৫০০ বিলিয়ন ভবিষ্যৎ শহর লোহিত সাগরের তীরে ২৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দ্য লাইন নামে পরিচিত ১৭০ কিলোমিটার দীর্ঘ রৈখিক শহর। সামাজিক সংস্কার এলো। মহিলাদের গাড়ি চালানোর অধিকার ২০১৮ সালে দেওয়া হলো। সিনেমা হল খুলল, বিনোদন অনুষ্ঠান চালু হলো, ধর্মীয় পুলিশের ক্ষমতা কমানো হলো। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ আজ $৯০০ বিলিয়ন বেশি। পৃথিবীর সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিলগুলো একটি, কিন্তু পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ আজ $৯০০ বিলিয়ন বেশি। পৃথিবীর সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিলগুলোর একটি, কিন্তু ভিশন 2030 এর অন্ধকার দিক কি? নিয়ম নির্মাণে স্থানীয় উপজাতিকে জোর করে উচ্ছেদ করা হয়েছে। প্রতিরোধকারীদের গুলি করে হত্যা করা হয়েছে। একজন উপজাতি নেতা আব্দুল রহিম আল ওয়াহিটিকে গুলি করে মেরে ফেলা হয়েছে ২০২০ সালে এবং ২০২৫ সালে নিউজ এলো নিয়ম প্রকল্প ব্যাপকভাবে ছোট করা হয়েছে। প্রচুর অর্থের অপচয়। ২০২৬ সালের প্রাক বাজেট বিবৃতিতে নিয়মের কোনো উল্লেখ নেই। স্বপ্নটা ধীরে ধীরে বাস্তবের মাটিতে পড়ে যাচ্ছে। তো মানবাধিকার ভেতর থেকে দমন। ভিশন 2030 এর মহিলারা গাড়ি চালানোর অধিকার পেলেন। কিন্তু একই সময় যে নারী অধিকার আন্দোলনকারীরা বছরের পর বছর ধরে এই অধিকারের জন্য লড়েছিলেন তাদের গ্রেপ্তার করা হলো। ২০১৮ সালে সামার বাদাওয়াই এবং নাসিমা আল সাদাও সহ বেশ কয়েকজন নারী অধিকার কর্মীকে বন্দী করা হলো। তাদের বিরুদ্ধে অভিযোগ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। হিউম্যান রাইটস ওয়াচ বলছে সৌদি আরবে রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদের পদ্ধতিগতভাবে নিপীড়ন করা হচ্ছে, কারাবাস, নির্যাতন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত, এমনকি অনলাইন সমালোচনার জন্য ২০২৩ সালে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার টুইটের কারণে। একটি টুইট মৃত্যুদণ্ড। পিআইএফ নভেম্বর ২০২৩-এ আমেরিকার কনসাল্টিং ফার্ম এমকে কিনসে, বোস্টন কনসাল্টিং গ্রুপ এবং অন্যদিকে সৌদি আদালতে মামলা করেছে, কারণ এই ফার্মগুলো আমেরিকার কংগ্রেসের তদন্তে সহায়তা করতে পারে। যারা সৌদি আদালতের নির্দেশ মানবেন না তাদের ২০ বছর কারাদণ্ড এবং $২,৬৭,০০০ জরিমানার হুমকি দেওয়া হয়েছে। তো ট্রাম্প এমবিএস একটি বিপজ্জনক বন্ধুত্ব। মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক। নভেম্বর ২০২৫ এমবিএস হোয়াইট হাউসে এসেছিলেন। তার লিমোজিন স্কট করে নিয়ে যাওয়া হলো সাউথ লনে। সামরিক ব্যান্ড তাকে অভ্যর্থনা জানালো। ট্রাম্প পরে তার সামনে ইস্ট রুমে ব্ল্যাক টাই ডিনার আয়োজন করলেন। ট্রাম্প ২০২৫ সালের মে মাসে রিয়াদে বললেন, আমি তাকে পছন্দ করি অনেক বেশি, দারুণ একজন মানুষ। কিন্তু এই বন্ধুত্বের মূল্য কত? ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করে। ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে এমবিএস ট্রাম্পকে ফোনে বলেছিলেন ইরানে আঘাত করতে। বলেছিলেন যদি এখনই না মারেন ইরান আরো শক্তিশালী হবে।
সৌদি আরব এই রিপোর্ট অস্বীকার করেছে। কিন্তু মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ বার্নার্ড হাইকেল বলেছিলেন, নেতানিয়াহু ট্রাম্পকে এই যুদ্ধে টেনে আনতে সফল হয়েছেন, এমবিএস পারেননি। এবং এখন ইরানের ক্ষেপণাস্ত্র সৌদি আরবের তেল স্থাপনাকে আঘাত করার ক্ষমতা রাখে। ২০১৯ সালে আপকাইক তেল সংশোধনাগারে হামলার সৌদি আরবের ৫০% উৎপাদন থেমে গিয়েছিল। এমবিএস জানেন ইরানের সাথে তাদের কোনো কার্যকর প্রতিরক্ষা নেই। তাই তিনি চাননি এই যুদ্ধ, কিন্তু থামাতেও পারেননি। অ্যাপস্টেইন সংযোগ, নতুন বিতর্ক কি? ২০২৫ সালে একটি নতুন বিতর্ক। নিউ ইয়র্ক টাইমস জেফরি অ্যাপস্টেইনের নথিতে এমবিএস এর একটি ছবি প্রকাশ করেছে। অ্যাপস্টেইনের অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে। অ্যাপস্টেইন নিজে নিউ ইয়র্ক টাইমস সাংবাদিকদের ইমেইলে এমবিএস এর সাথে তার সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন। অ্যাপস্টেইন ২০১৬ সালে এমবিএস এর উপদেষ্টার সাথে যোগাযোগ করে সৌদি আরবে গিয়েছিলেন। এই সংযোগের পরিণাম এখনো অস্পষ্ট, কিন্তু প্রশ্নগুলো তো উঠছেই। সফটওয়্যার, ক্রীড়া থেকে বিনোদন সব কিনে নেওয়ার চেষ্টা। এমবিএস এর আরেকটি কৌশল, স্পোর্টস ওয়াশিং। পিআইএফ কিনেছে নিউ ক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাব। এলআইভি গল্ফ প্রথাগত পিজিএ ট্যুরের প্রতিদ্বন্দ্বী তৈরি করেছে। রোনাল্ডো, বেনজেমা সহ বিশ্বের শীর্ষ ফুটবলারদের সৌদি লিগে নিয়ে এসেছে। বক্সিং চ্যাম্পিয়নশিপ, এ রেস, ডব্লিউডব্লিউই ইভেন্ট আয়োজন করেছে। হিউম্যান রাইট ওয়াচ বলছে এই বিনিয়োগ মানবাধিকার লঙ্ঘনকে হোয়াইট ওয়াশ করার কৌশল। কিন্তু এমবিএস এর যুক্তি, এটা দেশের অর্থনৈতিক রূপান্তরের অংশ। ২০২৬ এমবিএস কোথায় দাঁড়িয়ে আছেন তিনি? ২০২৬ সালে এমবি এর বয়স ৪০। সৌদি আরবের বাস্তব শাসক। তার হাতে পিআইএফ এর $৯০০ বিলিয়ন বেশি সম্পদ। অ্যারামকো পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানির একটি। ট্রাম্পের সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে অস্থির সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন। কিন্তু তার সামনে চ্যালেঞ্জগুলো বিশাল। ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি, ইয়েমেনের হুতিরা এখনো সৌদি ভূখণ্ডে আঘাত করার ক্ষমতা রাখেন, নিয়ম প্রকল্প ব্যর্থ হওয়ার মুখে এবং তেলের দাম অনিশ্চিত। সবচেয়ে বড় প্রশ্ন, রাজা হবেন কখন? ৮৮ বছর বয়সী রাজা সালমান অসুস্থ এবং এমবিএস অপেক্ষা করছেন। তাহলে মোহাম্মদ বিন সালমান কে, সংস্কারক নাকি স্বৈরাচারী? তো যা নিশ্চিত করে বলা যায়, তিনি সৌদি আরবকে পরিবর্তন করেছেন। মহিলারা গাড়ি চালাচ্ছেন, সিনেমা হল খুলছে, অর্থনীতি বৈচিত্র্যময় হচ্ছে। আর যা অখণ্ডনীয় তা হলো জামাল খশোগির হত্যায় সিআইএ সরাসরি তাকে দায়ী করেছে। ইয়েমেনে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের জন্য তিনি দায়ী। রিটস কার্লটন বিচার বহির্ভূত আটক এবং সম্পদ জব্দ তার শাসনের কালো অধ্যায়। যা প্যারাডক্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতারা তার সাথে করমর্দন করেন। বিডেন মুষ্টিবদ্ধ হাত মেলান। ট্রাম্প বলেন দারুণ মানুষ, কারণ সৌদি তেল এবং সৌদি সৌদি অর্থের কাছে নৈতিকতা প্রায়ই হার মানে। খশোগির মৃত্যুর পর পুরো পৃথিবী কর্পোরেট জগৎ সামরিক দূরত্ব রেখেছিল, কিন্তু মাত্র কয়েক বছরে সেই একই কোম্পানিগুলো ফিরে গেছে রিয়াদে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাসিয়াস বলেছেন এমবিএস আবার বিশ্বে ফিরে এসেছেন, কিন্তু রাজ্যের উপর একটি লজ্জার দাগ আছে যা যাবে না। শেষ পর্যন্ত মোহাম্মদ বিন সালমান ইতিহাসে কিভাবে মনে রাখা হবে সেটা নির্ভর করবে তিনি আগামী দশকে কি করেন এবং কতটুকু জবাবদিহি করতে বাধ্য হন। কিন্তু এই মুহূর্তে একটাই সত্য, তিনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মানুষ এবং সেই শক্তি কতটা বিপজ্জনক সেটা পৃথিবী এখনো বুঝে উঠছে। দ্য টাইম অরাকল আপনার সাথে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন এমবিএস কি সত্যি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক নেতা?